পরমাত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে, পরশে জীবন তার আমার জীবনে। যতটুকু লেশ মাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যবে, বারেক ফিরাবে মুখ এ নিখিল ভবে। আর কভু ফিরিবে না মুখোমুখি পথে, কে কার পাইবে সারা অনন্ত জগতে। এ ক্ষণ মিলনে তবে ওগো মনোহর, তোমারে হেরিনু কেন এমন সুন্দর। মুহূর্ত আলোকে কেন হে অন্তরতম, তোমারে চিনিনু চিরপরিচিত মম। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে যারা দেখছেন এনটিভির সরাসরি আয়োজন এই বাংলায় রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোকেয়া প্রাচী। 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পূর্ব বাংলায় প্রথম আসেন এবং 1890 থেকে শুরু করে 1901 পর্যন্ত প্রায় 59টি ছোট গল্প, কবিতা, নাটক, গান, অসংখ্য অসংখ্য রচনায় তিনি সমৃদ্ধ করেছেন ভাণ্ডার। চৈতালি, কণিকা, কণিকা, সোনার তরী, চিত্রা, বর্ষা, কথা, কাহিনী অসংখ্য সমৃদ্ধ হয়েছে তার শিল্প সাহিত্য ভাণ্ডার। এই বাংলায় রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তিনজন বিশিষ্ট শিল্পী এবং আমাদের একজন শিক্ষক। পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়, আপনাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গবেষক শিক্ষক আফসার আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও রয়েছেন দীপন দা, অসিত বিশ্বাস, বিনোদ রায় এবং মিলন ভট্টাচার্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রিয় দর্শক, শুরু করছি এই বাংলায় রবীন্দ্রনাথের অপরিসীম সেই অসীম অসাধারণ শিল্প ভাণ্ডার থেকে, গান, নাটক, কবিতা, ছোট গল্প থেকে আপনাদের জন্য আমাদের এনটিভির বিশেষ আয়োজন এই বাংলায় রবীন্দ্রনাথ। প্রথমে অনুরোধ করতে চাই চঞ্চল ভাই আপনাকে, কোন গানটি শুনবো আমরা? এই বাংলায় অবশ্যই শিলায় দহে লেখা গান আমার এই পথ চাওয়াতেই আনন্দ। গানটি আবার গীতাঞ্জলির ভিতরেও স্থান পেয়েছিল একটি গান হিসেবে। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ।
একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খুব সুন্দর। আমরা আসলে দেখি 1890 সালে বিরামহিমপুর, ইউসুফশাহী এবং কালীগ্রাম তিনটা পরগনা মিলেই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল। তিনি কিন্তু জমিদারি দেখাশোনা করতে এসে জমিদারিটা করেননি, মানুষ এবং প্রকৃতির সাথে মিশে গিয়েছিলেন, এবং সে কারণে আমরা এত অসাধারণ গান, কবিতা, নাটক এসব পেয়েছি। অনিমা রায়, কী গান শুনবো? আমিও শিলাইদহের রচিত এবং প্রেম পর্বের একটি গান করছি। শিলাইদহে মনে হয় আমরা অনেক বেশি প্রেম পর্ব এবং প্রকৃতির গান পেয়েছি। প্রকৃতি মানেই তো আর আমাদের দেশের হ্যাঁ। প্রকৃতি এত সুন্দর, সকলকে ভাবুক করে। আর বিষয়টি যখন রবীন্দ্রনাথের, তখন তার মতো গভীর উপলব্ধির মানুষ সেটি তো অবশ্যই আর রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছেন এবং আমাদের ভাসিয়ে দিয়ে গেছেন তার রচনার ভাণ্ডারে। আর আমাদের রবীন্দ্রনাথ ছাড়া চলেই না একেবারে। যদি জানতে আমার
তোমায় জানা না যদি জানতে। হে বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে। ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। হে বেদনার ধন সে কোথায় ভাবি জনম ভরে। ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। সুখ যারে পায় সকল জানে বাজাই তারে ক্ষণে ক্ষণে। সুখ যারে পায় সকল জানে বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে চাইনে চাইনে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতে। আমার কিসের ব্যথা তোমায় জানা না যদি জানতে। কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম যদি জানতে। আমার কিসের ব্যথা তোমায় জানা না যদি জানতে। খুব সুন্দর, তাই না চঞ্চল ভাই? রবীন্দ্রনাথ বোধহয় একেবারে মানুষের বুকের ভেতরে বাস করতে পারেন এবং প্রত্যেকটা অনুভূতি নিয়ে ভীষণভাবে খেলা করতে জানেন, এবং সে কারণে আজকেও আমাদের রবীন্দ্রনাথকে ছাড়া চলে না এবং সারা জীবন যতদিন পৃথিবী থাকবে। আফসার আহমেদ স্যার, এই পূর্ব বাংলার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক শুধু মনে হয় যে ছোট গল্প লেখা কবিতা গানের মধ্যেই সীমাবদ্ধ না, কোথায় যেন মনে হয় যে রবীন্দ্রনাথের সাথে পূর্ব বাংলার এক ধরনের আত্মিক সম্পর্ক, যার ফলে সেটা আমরা সাহিত্যে দেখি। আসলে রবীন্দ্রনাথ বিশ্বকবি বলি আমরা। তো একজন বিশ্বকবির বিশ্বমুখীন কিংবা বিশ্বময় নিজেকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা অনেক ভূমিকা রাখতে হয়। তো বাংলাদেশে যে রবীন্দ্রনাথ এসেছিলেন, আমরা এটুকু জানি যে বাংলাদেশের রবীন্দ্রনাথ প্রথম তার যে ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার সাথে বেড়াতে এসেছিলেন, এবং তার যে ছেলেবেলার যে লেখাগুলো আছে সেখানে তিনি বলেছেন যে বাঘ শিকার করতে গিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে ফুলের রস থেকে কিভাবে রং তৈরি করা যায় সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেছেন। কিন্তু পরিপূর্ণভাবে তিনি আসেন 1890-তে যখন জমিদারি কাজে আসেন। তো যেটা বলা হয় যে রবীন্দ্রনাথ তো সবসময় প্রকৃতির কবি, কিন্তু এই বাংলাদেশের নিসর্গ এবং মানুষ তার লেখার মধ্যে একটা ব্যাপক ভূমিকা রাখে। এর সাথে যোগ হয় বাংলাদেশের যে লোকায়ত দর্শন ছিল, যেটা ধর্ম দর্শন যেগুলো ছিল, বিশেষ করে বাউল, এগুলো তাকে অনেক গভীরভাবে প্রভাবিত করে। তো মূল কথা হলো যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে যখন আমি
তার চিহ্নপত্রের মধ্যে এগুলো আছে। যখন নাকি আমার বোটে উঠি, বোটটাকে আমার মনে হয় আমার পুরনো গাউনের মতো ঢিলে ঢালা। ওটার ভেতরে ঢুকলে অনেক আয়েশ করে থাকা যায়, চিন্তা করা যায়, এবং ভাববারও বারণ করবার কেউ নেই, আবার আয়েশ করবারও বারণ করার কেউ নেই, কাজ করবারও কেউ নেই, বারণ করার কেউ নেই। একটা অবারিত সময় রবীন্দ্রনাথ কাটিয়েছেন এই পূর্ববঙ্গের মধ্যে। এই আমাদের যে প্রান্তর, আমাদের নদী, এখানকার আকাশ, এগুলো রবীন্দ্রনাথকে অনেক বড় করেছে। এবং এটা সত্য যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে রবীন্দ্রনাথ বড় হয়েছেন, বেড়ে উঠেছেন একটা নাগরিক কোলাহলের মধ্যে, ওই নাগরিক কোলাহলের বাইরে এসে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গকে যখন দেখেন, সেই দেখার মধ্য দিয়ে তিনি মানুষকে এমন নিবিড়ভাবে গ্রহণ করেন, মানুষগুলো তখন তার একটা মূল প্রতিপাদ্য হয়ে ওঠে। এর সাথে যোগ হয় প্রকৃতি, যেটা আপনি বললেন, যেটা যে তার কবিতা, গান, যে গানগুলো আমরা শুনলাম, চঞ্চল ভাই গাইলেন। চঞ্চল ভাইয়ের তো প্রচুর কাজ আছে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথের উপরে। সেখানে দেখা যায় যে গানগুলো, যে গান আমরা দেখি, সে আপনি জোড়াসাঁকো কিংবা যদি আমরা বলি পশ্চিমবঙ্গ বা শান্তিনিকেতন, সেখানে যে গানগুলো তিনি লিখেছেন আর বাংলাদেশে বসে যে গানগুলো লিখেছেন, সেই গানগুলোর মধ্যে মেজাজে অনেক পার্থক্য আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ এই দেশের মানুষের যে একটা পারফরমেন্স থাকে, সেটা কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। আপনি দেখবেন যে তার একটা নাটক আছে এখানে, তার ভাইপো তাকে একটা খাতা দিয়েছিলেন, বাধাই করা খাতা, যে তুমি ওখানে গেলে একটি নাটক লিখে দিও। এবং তখন রবীন্দ্রনাথ বিসর্জন নামে একটি নাটক রচনা করলেন। আপনি দেখবেন যে বিসর্জন নাটক একেবারেই একটি ব্যতিক্রমী নাটক, এবং সেখানে এই প্রাণী হত্যার বিরুদ্ধে তিনি কথা বললেন, এবং সেখানে মানুষই যে সমস্ত কিছুর মূলে, সেই কথাগুলো কিন্তু তিনি এখানে বললেন। ফলে আপনি যেটা বলছেন যে আমরা আরও অনেক গান শুনবো, গানের মধ্যে আমরা দেখব যে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই পূর্ববঙ্গে এসে কি করে একটি দেশকে গ্রহণ করলেন, একটি ভূখণ্ডকে গ্রহণ করলেন, মানুষকে গ্রহণ করলেন, নিসর্গকে গ্রহণ করলেন, এবং সব কিছু গ্রহণ করে সর্বমানুষের কবি হয়ে উঠলেন। তো গানের মধ্যে তিনি সর্বমানবতার কথা বললেন, সাহিত্যের মধ্যে বললেন, তার নাটকে বললেন, তার যে ছোট গল্পের, অসাধারণ ছোট গল্পের মধ্যে বললেন, তার তালগাছ কবিতাটার মধ্যেও বললেন, কিংবা এই যে যেসব তার ঝুলন, ব্যর্থপ্রেম, আষাঢ়, এরকম নানান রকম কবিতার মধ্যে কিন্তু তিনি বলেছেন। এবং সোনারতরী, যে সোনারতরীও কিন্তু তার অধিকাংশ কবিতা এই শিলাইদহ, সাজাদপুর, পটিশর, এইসব জায়গায় লেখা, এইগুলো হয়েছে। ফলে আমার বিশ্বাস, যে বিশ্বাস না, এটা একটা ধারণা, যে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গে এসেছিলেন বলেই তিনি একেবারেই এই অবারিত প্রকৃতিকে যেভাবে গ্রহণ করেছেন, সেই গ্রহণের মধ্য দিয়েই তিনি কিন্তু নিজেকে বিশ্বভুবনের কবি বলে পরিচিত করেছিলেন। চঞ্চলভাই যে গানটা গেয়েছেন, সেই গানটা কিন্তু গীতাঞ্জলিরও। তো গীতাঞ্জলি তাকে বিশ্বকবি করেছে, যদি আমরা বলি, এইভাবে বলি যে গীতাঞ্জলির মধ্যে দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু গীতাঞ্জলিরও কিন্তু বহু গান এই জায়গায় লেখা। ফলে আপনি দেখবেন যে এই যে ধর্মটিকে রবীন্দ্রনাথ দেখেছেন, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ধর্মের কথা তিনি বলেন না, তিনি মানুষের ধর্মের কথা বলেছেন। ফলে আমরা আরো গান শুনতে শুনতে আমরা এই আলোচনার মধ্যে আসবো। নিশ্চয়ই। রবীন্দ্রনাথের হ্যাঁ, একটি কথা সাথে আফসার ভাইয়ের সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে গীতাঞ্জলির কিন্তু সৃষ্টি হতো না যদি শিলাইদহে উনি ফিরে না আসতেন। অর্থাৎ ওনার যাবার কথা ছিল লন্ডনে চিকিৎসার জন্যে, অসুস্থ হয়ে গেলেন, মাদ্রাজ থেকে তার জিনিসপত্র নামানো হলো, উনি কলকাতায় গেলেন না চিকিৎসার জন্যে, এলেন কোথায়? শিলাইদহে। এইটা তার আশ্রয়স্থল, সব সুখে দুঃখে ওখানে আসতেন, সেখানে গীতাঞ্জলির সৃষ্টি। এবং যে আপনি যে কথাটা বলছিলেন, এবং আসবার পর কিন্তু উনি বলেছিলেন যে এই জায়গাটা হচ্ছে আমার আলখেল্লার মতো, যে সেটা ঢিলে ঢালা, আমি এক ধরনের স্বস্তি পাই এবং কবিতা লেখার এক ধরনের প্রাণ ফিরে পাই। সেটা আমরা ওইটাও কিন্তু ওই যেখানে আপনি দেখবেন যে এই যে মাঝিগুলো নৌকা নিয়ে যায়, তারা যখন গান গায়, ওই যুবতী ক্যান গো করো মন ভারী, পাবনা থেকে কিনে দেবো টেহা দামের মটরি, এই যে একটা মাঝি গান গাইতে গাইতে গেল, এটাও কিন্তু কবিকে প্রভাবিত করে। পরবর্তীকালে তিনি সেটা লেখেন, এবং লালনের গান তো ব্যাপকভাবে তার, লালনের গান তো উনি খুবই পছন্দ করতেন, এবং সেটার প্রভাব আমরা দেখি। তো খনিকা থেকে একটা কবিতা আমি পাঠ করছি। বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যিরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কত কটা যে স্বভাব তাদের, কত কটা বা তোমারও ভাই, কত কটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেতায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এটা অনেক বড় কবিতা, আমি বাকিটুকু পড়লাম না। রবীন্দ্রনাথ আসলে আমাদের এভাবেই শক্তি যোগায়, এটা এক ধরনের দর্শন। কবিতার ভেতর দিয়ে আসলে আমাদের সেই এক দর্শনের জগৎ উনি উপহার দিয়েছেন। চঞ্চল ভাই, আরেকটা গান শুনি। নিশ্চয়ই। এটা ওনার চলন বিলে লেখা। তো আমরা তো জানি যে এখানে নদীর সাথে কত গান তার চলন বিলে, পদ্মায়, এবং উনি তো পদ্মার বোটে বোটেই সময় কাটিয়েছেন বোটে, সবচেয়ে সেটাই। বেশি। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাগিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন, তব দিয়েছি নয়নে পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম মোহের স্বপ্ন অঞ্জন, তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, তুমি আমারি, তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি
রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা। খুব সুন্দর গান চঞ্চল ভাই। শিলাইদহে সবচেয়ে বেশি আমরা দেখেছি বোধহয় কবি, বিশ্বকবি নদী এবং প্রকৃতিকে প্রাধান্য দিয়েছেন এবং সময়গুলোকে ধরতে চেয়েছেন, যার জন্য আমরা আসলে এই ধরনের অনেক চমৎকার গান পাই, যে গানগুলো আসলে আমাদের বারবার আবেগপ্রবণ করে ফেলে, এবং সেই জন্য বোধহয় আমরা বলতে পারি যে বিশ্বকবি হচ্ছেন আবেগের কবি, আবেগকে নিয়ন্ত্রণ ওইটা করতে কিন্তু- পারেন। ওইটা কিন্তু বলছেন যে চঞ্চল ভাই যেটা বললেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে ইন্দ্রের আছে ঐরাবত, আমার আছে পদ্মা। পদ্মা। পদ্মা নদীকে আমি বড়ই ভালোবাসি। ফলে নদী তো তার জীবনে আছেই, নদীর সাথে প্রকৃতি আরও মিশে, আমাদের এই নিসর্গ মিশে রবীন্দ্রনাথকে একেবারে খুব প্রতিদিন চলমান রেখেছে, যার জন্য রবীন্দ্রনাথ কখনো কিন্তু পুরনো না। রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক, গতিময়, গতিময়। এবং ওনার বেশিরভাগ সময় কিন্তু বোটেই কেটেছে, পদ্মার সেই উত্তাল এখানে থেকে স্রোতের অধিকাংশ ভেতর। সময় তাই কেটেছে। আমরা চঞ্চল আরো ভাইয়ের তো একটা কথা কাজ ছিল বলবো, না এরকম? হ্যাঁ, আমরা এখন আরো তো কথা বলবো এই বাংলায় রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাই এনটিভি সরাসরি আয়োজন এই বাংলায় রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে আছেন, বিরতির আগেও ছিলেন চঞ্চল খান, অনিমারা এবং আফসার আহমেদ। আমরা বিরতির আগে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম দর্শন নিয়ে কথা বলছিলাম। চঞ্চল ভাই, এই যে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর, দুই বাংলার গান, কবিতা, গল্প আমরা আগেও আলোচনা করেছি যে ভিন্ন দুই কবিকে আমরা আবিষ্কার করি, এত ভিন্নতা। আসলে প্রশ্নটা যদি আমি বুঝে থাকি সেটা হচ্ছে যে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ আর শিলাইদহের রবীন্দ্রনাথ, তাই তো? মানে এই বাংলার এই বাংলার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। তার দুই সৃষ্টিতেই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সেটাই, আবহাওয়া আমাদের দেখে পাড়ার থাকি। রবীন্দ্রনাথ আমি বলি, এই পাড়ায় এসেছিলেন আমাদের আমাদের পাড়ায়। তো কথা হচ্ছে যে আমি সবসময় বলি, আফসার ভাই আপনি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে আমাদের এই পূর্ববঙ্গে এবং বিশেষ করে শিলাইদহে যে রবীন্দ্রনাথ না আসতেন তাহলে রবীন্দ্রনাথ হতেন না। রবীন্দ্রনাথকে আমরা জানতাম, তাহলে পেতাম কিভাবে? তাকে পেতাম কলকাতার একজন শহুরে আরবান কবি হিসাবে, যাকে আরেকটু খুলে বলা যেতে পারে যে হ্যাঁ, মানে কলকাতার মানে এলিট শ্রেণীর কবি হিসেবে আমরা জমিদার জানতাম। পুত্র। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মানে তার পুরো জিনিসটা আগে তো এই তার কৃষকের সাথে সম্পর্ক, দিন দরিদ্রের সাথে সম্পর্ক, প্রকৃতির সাথে সম্পর্ক, এমনকি লালনের সাথে তো দেখা হয়নি, লালনের তো তার ভাব শিষ্য উনি তো, এবং লালনের কিছু অপ্রকাশিত বেশ কিছু খাতা উনি জোগাড় করেছেন, সেটা মিউজিয়ামে আছে, আমি বলেছি আগে এক কথা জানি। তো কথা হচ্ছে সে এগুলো সব কিছুই পরিচয়টা তার কলকাতায় এসে, এবং আপনি আর আমরা যখন কাজ করলাম বাংলাদেশ রবীন্দ্রনাথ ডকুমেন্টারিতে, আপনি একটা জিনিস চমৎকার পড়েছিলেন, সেটা আমি আবার বলছি যে উনি যখন ইন্দিরা দেবী চৌধুরানীকে যখন চিঠি লিখতেন, এই চিঠিতে এক জায়গায় লিখেছিলেন ওখানে ইয়েতে এসে যে পৃথিবী যে বাস্তবিক কি আশ্চর্য সুন্দরী, সুন্দর না সুন্দরী, কলকাতায় থাকলে ভুলে যেতে হয়। তো এটাই কিন্তু বলে যে জোড়াসাঁকোর বা কলকাতার রবীন্দ্রনাথ আর পূর্ববঙ্গের রবীন্দ্রনাথ বিষয়টা কি, তার গীতাঞ্জলির যে তৈরিটা, তার জীবনের ট্রান্সফরমেশনটা, এবং তার সুখে দুঃখে, তার ছেলে মারা গেল, অনিমা এ আসলো কোথায়? শিলাইদহে আসলেন। উনি চলে যাবেন, লন্ডনে যাবেন ইয়ের সাথে, তার ছেলের সাথে, হ্যাঁ, অসুস্থ হয়ে গেলেন, এলেন এখানে, এসে এখানে উনি গীতাঞ্জলি ট্রান্সলেশন শুরু করলেন এবং লেখাও শুরু করলেন। এবং যখন উনি ওই যে ওনাদের সম্পত্তি ভাগাভাগি শেষ হয়ে গেল, ওই যে 1922 সালে ইজমালি সম্পত্তি ভাগাভাগি গেল, সুরেন্দ্রনাথের কাছে চলে গেল, মন ভারাক্রান্ত, এবং তখন উনি চলে এলেন। আবার অনেকদিন পরে এলে তখন বললেন, উনি এসে বললেন যে ঘুরে এলাম পদ্মা, শিলাইদহ ঘুরে এলাম, বিনা আছে তার নাই বা থাকলো তার আছে কিছু গানের স্মৃতি। আর বেশি কিছু বলবো না, আমার এটাই যথেষ্ট। গান শুনি অনিমা। হ্যাঁ, এতক্ষণ কথা হচ্ছিল নদীর কথা,
সেই পদ্মার কথা, বোটের কথা। এখন যে গানটি আমি গাইব, এই গানটি তার বোটে বসেই রচিত। মৃণালিনী দেবী এবং সরলা যখন সবজি কাটছিলেন, বোটেই রান্নাবান্না সব কিছু, সেই দৃশ্য দেখে খুব এবং সেটি আনন্দঘন দেখে একটি তিনি মুহূর্ত দেখে খুব আবেগে আপ্লুত হয়ে ভীষণভাবে দুই সখীর কথোপকথনের হ্যাঁ। গল্প। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানা কানে, ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানা কানে, কভু হেসে কভু কেঁদে যে বসে রই। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই, তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু শত কথা কই। আমার নাই কথা তবু শত কথা কই। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন জলে। একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন
করে তোদের মতন মনের কথা কই ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানে ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানে কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রো হলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই হলো সই হলো সই। বাহ, খুব সুন্দর। আফসার আহমেদ স্যার, এই যে আমাদের এই বাংলার মাটির যে সুর, বাউল, লালন গীতি এবং আরও যে আমাদের আনাচে কানাচের যে সুর, তার সাথে কিন্তু রবীন্দ্রনাথের সুরের এবং সৃষ্টির একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা বন্ধন তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু তার নানান গানের ভেতর, গল্পের ভেতর আমরা পেয়েছি। সেই সম্পর্কে যদি বলেন। আমরা তো শুরুতে এই কথাগুলো বলেছিলাম যে রবীন্দ্রনাথের গান যেটা, সেটা যে বাণী এবং সুরের কিন্তু একটা অপূর্ব সমন্বয় ঘটেছে রবীন্দ্রনাথের গান পাঠ করা যায়, আর গান গাওয়াও যায়। এবং এই যে বাণী এবং সুরের সম্মিলন, এটা আমার বিবেচনায় পূর্ববঙ্গে এসে যখন তিনি যে গানগুলো রচনা করেছেন, বা পূর্ববঙ্গে এসে যখন বাউল কীর্তন এগুলো দেখেছেন, শুনেছেন, তখন তার সাথে একটা অভিনয় যোগ হয়। আমরা দেখব যে বাউল যে গানগুলো আছে, বাউল অঙ্গের যে গানগুলো আছে বা কীর্তন অঙ্গের যে গানগুলো আছে, বাউল গান যখন আমরা শুনি, আমরা দেখি যে একটা একতারা আছে, তার একটা নির্দিষ্ট কস্টিউম থাকে, কাপড় থাকে, এবং গান শুনে মনে হয় যেন ছুটে চলে কেউ। একটা সামনে একটা দিগন্তব্যাপী পথ, সেই পথের মধ্য দিয়ে একজন মানুষ ছুটে চলে, তার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এবং ছোটার আনন্দও আছে, ছুটে চলার আনন্দ কিন্তু থাকে। তো রবীন্দ্রনাথ যখন এইখানে সেই গানগুলো লেখেন, সেই গানের মধ্যে আমরা দেখি যে এই ছুটে চলার আনন্দ, এবং যার জন্য রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে বলেছেন রবীন্দ্র বাউল, নিজেকে বলতেন রবীন্দ্র বাউল। ফলে এই রবি বাউল, এই গানগুলোর মধ্যেই আমরা দেখব যে রবীন্দ্রনাথ একেবারেই ব্যতিক্রমধর্মী হয়ে ওঠেন। তো একটা জিনিস, একটা তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, এই গান যখন আমরা শুনি, তখন কিন্তু আমরা দেখি যে মনে হয় যেন কেউ ছুটে চলেছে, এবং যে অজানার উদ্দেশ্যে ছুটে চলে, সেই অজানাকে জানবার একটা প্রবল বাসনা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে কাজ করে। তখন তত্ত্ব একেবারে আমাদের ব্যক্তিগত জীবনের অনুষঙ্গ হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গানের এই পরিবর্তনটা কিন্তু এই বঙ্গে ঘটেছে, এই বঙ্গে এসে যখন ঘটেছে যে ব্যক্তিগত জীবনের অনুষঙ্গগুলো একটা পরম্পরাকে সামনে রেখে চলে যায়, সামনের দিকে ছুটে চলে, তখন তত্ত্ব আর প্রাধান্য পায় না, তখন ব্যক্তিগত প্রসঙ্গটা প্রাধান্য পায়, ব্যক্তিগত অনুভূতিটা প্রাধান্য পায়। এই তখন কিন্তু এই ব্যক্তি রবীন্দ্রনাথ সর্বজনীন রবীন্দ্রনাথ হয়ে ওঠেন, যেটা তার হিবার্ট বক্তৃতার মধ্যে কিন্তু আছে, যে কিভাবে ধর্ম সম্পূর্ণভাবে মানব ধর্ম হয়ে ওঠে, যেটা লালনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। ফলে এইখানে এসে, এই ভূখণ্ডে এসে যে গানগুলো তিনি লিখেছেন, শুধু খালি যে গানের জন্য তিনি তা না, কিন্তু তিনি রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু ঢাকা এসেছিলেন এক সময়, যে কংগ্রেসের যে বক্তৃতাগুলো হয়েছিল সেই সময়, তখন তিনি বক্তৃতা করেছিলেন। আবার তিনি বেড়াতে এসেছিলেন, নোবেল পুরস্কার পাওয়ার পর এসেছেন, তার অনেক গান এখানে এসে তিনি লিখেছেন। ফলে একটা হলো যে দীর্ঘ সময় যে শিলাইদহ, যে পদ্মায় তিনি বসবাস করেছিলেন ওই অঞ্চলে, সেই মানুষগুলো রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল খুব ব্যাপকভাবে। এই যে আজকে দেখবেন যে এই যে আমরা ছোট ছোট ঋণের কথা বলি, ক্ষুদ্র ঋণ, যেটা নিয়ে প্রায় নোবেল পুরস্কার পাওয়া হয়ে গেল, বিশ্বব্যাপী আন্দোলন। এই ক্ষুদ্র ঋণ কিন্তু তিনি চালু করেছিলেন এইখানে এসে। নোবেল পুরস্কার পাওয়ার টাকাগুলো দিয়ে তিনি একটি ব্যাংক তৈরি করেছিলেন, কৃষকদের উন্নয়নের জন্য। তো এই যে নিজের টাকা খরচ করে, নিজের একেবারে নোবেল পুরস্কারের টাকা, সেই টাকা দিয়ে তিনি ব্যাংক তৈরি করলেন কৃষকের উন্নয়নের জন্য। তিনি এই দেশের মাটি নিয়ে সিরামিক ভাবনাও ভেবেছিলেন, যে কীভাবে সিরামিক শিল্পের উন্নতি ঘটানো যায়। তিনি নিজের পুত্রকে পড়তে পাঠিয়েছিলেন আমেরিকা কৃষির উপরে কাজ করার জন্য। তিনি যখন ছিলেন তখন কৃষকরা না জেনে চাষ করছেন, তখন তার খুব একদিন লিখেছিলেন যে মন খুব খারাপ, এই কৃষকদের তো আরো উন্নয়ন করা যায়। তখন তার ছেলেকে তিনি বিদেশে পাঠানোর কথা মনস্থির করলেন, এবং জামাইকেও পাঠিয়েছিলেন। তো চঞ্চল ভাই শুরুতে যেটা বললেন, যেটা যে এই মানুষগুলোর সাথে, এই মানুষের সাথে মিশলেন বলে রবীন্দ্রনাথ কিন্তু অন্যভাবে জীবনকে দেখলেন,
রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে আসার আগে জমিদার হয়ে আসার আগে কিন্তু ছিল যে হিন্দু এবং মুসলমান আসলে অভিযাত্রা আসলে যে ফরাসটা পাতা থাকতো সেটা উল্টিয়ে রাখা হতো, ওরা শুধু খালি জায়গায় বসতো। কিন্তু রবীন্দ্রনাথ বললেন না, আমার কাছে প্রজারা সবাই সমান, একেবারে এক সমান, এবং প্রত্যেকেই ফরাসে বসার অধিকার থাকবে। এটা কিন্তু সেই সময়, এখন মনে হতে পারে যে এটা কোনো তেমন কিছু না। পূর্ণা উৎসবগুলোতে উনি একদম পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে দিলেন। তো ফলে বিদ্যালয়ও করেছেন উনি। বিদ্যালয় করেছেন, সেগুলো করেছেন। উনি রবীন্দ্রনাথ বসবাস করার সময় ওনার হ্যাঁ। মনে হচ্ছিল যে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে উনি থাকবেন। তখন দেখলেন শিক্ষাটা একটা বড় সমস্যা, যার ফলে উনি ভাবলেন যে এলাকার যদি শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা যায় তাহলে ভালো হয়। আফসার ভাই, আমরা যে আলুর চাষ, নতুন আলুর বীজ, ভুট্টা, গমের বীজ, তারপরে রেশম চাষ রাজশাহী থেকে এনে এটা তো করেছেন লরেন্সকে দিয়ে, হ্যাঁ, তার বাড়িতে তার গৃহশিক্ষকও ছিল, তার ছেলে মেয়েদের, এগুলো তো তার করা এই এলাকায়। ফলে এই জন্যে পূর্ববঙ্গে আপনি বলতে পারেন যে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ মানুষের রবীন্দ্রনাথ হয়ে ওঠেন। ওখানে একটা নাগরিক কোলাহলের মধ্যে বড় হয়েছেন, নাগরিক কোলাহলের মধ্যে বেড়ে উঠেছেন। ফলে একটা, ওই যে চঞ্চলভাই বলেছিলেন যে নাগরিক শ্রেণীর এলিট কবি রবীন্দ্রনাথ আর বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পূর্ণ আলাদা হয়ে উঠেছেন তিনি এই পূর্ববঙ্গে এসে। এটা আমরা একেবারে খুব আমরা বড়াই করে বলতে পারি যে এই কথাটা, যে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এই পূর্ববঙ্গে এসেই নিজেকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পেরেছেন। একদম রবীন্দ্রনাথ হয়েছে। হ্যাঁ, মানুষ রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ। চঞ্চল ভাই, একটা গান শুনি। হ্যাঁ, আফসার ভাইয়ের কথার লেজ ধরে এবং আপনার কথা লেজ ধরেই আমি ওই গীতাঞ্জলির কথা যখন এলো, যে গীতাঞ্জলির সৃষ্টি এবং শিলাইদহের বিষয়টা এলো, আমি গীতাঞ্জলির একটি গান করছি, সেটাও এখানেই লেখা, শিলাইদহে লেখা। কোলাহল তো বারণ হলো। এটি বোধহয় ইংলিশ ট্রান্সলেশন। তা তো আছে, এটা কিন্তু বলা হয়, যেটা দু এক জায়গায় একটু কন্ট্রোভার্সি থাকলেও কিন্তু রবীন্দ্রনাথ নিজের চিঠিতে লিখেছেন, সো এটার পরে আর কোনো কন্ট্রোভার্সি থাকার কথা না, যে এটাই ছিল তার এই বাংলায় তার গীতাঞ্জলির ট্রান্সলেশনের প্রথম ট্রান্সলেশন। আমার এই পথ চাওয়াতে আনন্দ, অথবা এটাই নিয়ে একটু প্রথম করেছিলেন, এরকম একটা চিঠি এটা আমার ছিল প্রথম আমার অনুবাদ ইংরেজি, এবং গীতাঞ্জলি তো বাংলার জন্য দেওয়া হয়নি, ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য। কোলাহল তো বারণ হলো, এটা ট্রান্সলেশনও, হ্যাঁ, আবার এটা প্রথম ট্রান্সলেশন। আমরা গানের পরে সেটাও শুনবনি আপনার কাছ থেকে। তাই কাজ করি, আমি প্রথমে ট্রান্সলেশনটা তাহলে একটু পড়ি, নিশ্চয়ই। তারপরে গানটা করি। ছোট্ট, আমি এত বড়টা পড়ছি না, প্রথম মুখটাই পড়ি। কোলাহল তো বারণ হলো। No more noisy loud words for me, such is my master's will. Henceforth I deal in whispers. The speech of my heart will be carried on in murmurings of a song. Then hasten to the king's market, all the buyers and the sellers are there. But I have my untimely leave in the middle of the day, in the thick of work. কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে
কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তাকে বা জানে, কোলাহল তো বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, মন্দ ভালোর দ্বন্দ্বে কেটে গেছে তো দিন অনেক কেটে। অলস বেলা খেলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজে ডাক পড়েছে, কেন যে তা কে বা জানে, কোলাহল তো বারণ হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো। যখন উনি নোবেল প্রাইজ পান, উনি বলেছিলেন, এই সম্বর্ধনার উৎপাতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, এবং তখন উনি একটা অনুষ্ঠানে কোলাহল তো বারণ হলো এই গানটি গাইলেন। এবার কথা কানে কানে কানে, কেবলমাত্র গানে গানে। অনিমা রায়, একটা গান শুনি। এবারে কাব্যগতি ট্রাই করছি বেশি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি
খাঁচার পাখি বলে হায় আমি কেমনে কোনো গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাঁধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা কমে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। হে মনে দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। হে মনে দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে পারে আপনায়। দুজনে একা একা ঝাপটে মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে না। খাঁচার পাখি বলে হায় শপথে নাহি উড়িবা। এই গান দিয়ে কিন্তু আমরা আসলে মানে মানুষের মধ্যে যে দর্শন, দ্বন্দ্ব, অনুভূতির যে ব্যবধানগুলো তৈরি হয় সেটাই বোঝা যায়। কিন্তু আমাদের বোধে মননের অনুভূতিগুলোকে রবীন্দ্রনাথ এত চমৎকার করে নিয়ন্ত্রণ করতে পারেন এখনো। এবং দুটি পাখির মধ্য দিয়ে রূপকর্থে কি সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন ভাবনাটিকে। এবং রবীন্দ্রনাথ, আমরা আমাদের এই বাংলা রবীন্দ্রনাথকে নিয়ে আরও অনেক কথা বলবো, গান শুনবো। আমায় যদি মনটি দেবে দিও, দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নাইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ছোকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঠোকে। ভাঙে কতক, হারাই কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে দিও, দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে নিষেধ তাতে নেই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনো দিন বা শূন্য থাকে
মিথ্যা সে দোষ ধরা, আমায় যদি মনটি দেবে নিষেধ তাতে নাই, কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী। বিশ্বকবিকে দায়ী করবার মতো ক্ষমতা আমাদের নেই। প্রিয় দর্শক, এনটিভি সরাসরি আয়োজন এই বাংলা রবীন্দ্রনাথ আপনারা দেখছিলেন। আমাদের সঙ্গে বিরতির আগেও ছিলেন, এখনও আছেন চঞ্চল খান, অনিমারা এবং আফসার আহমেদ। আমরা কার গান শুনব? চঞ্চল খান গাই। এটাও এই পাড়ার, এ পাড়ার, আমাদের পাড়ার, আমি যেটা বলি শিলাইদহের গান, প্রেমের গান। এবং এই গানটি গীতাঞ্জলিতে আছে। গীতাঞ্জলির জন্য তো গান লেখা হয় নাই, লেখা হয়েছে বিভিন্ন বইতে যে স্থান পেয়েছে সেগুলোকে নিয়ে আফসার ভাই, তা তো তাই না? হ্যাঁ না বলেন কিছু একটা। আচ্ছা, আপনি শিক্ষক মানুষ, যাই হোক। তো এই যে নৈবেদ্য, খেয়া, গীতালি, কল্পনা, সেখান থেকে তো নিয়েই তো গীতাঞ্জলির সৃষ্টি। তো সেরকম একটি গান গীতিমাল্যর গান, প্রেমের গান। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়ায় যত ফিরি ফুলহারা সাগরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমণ কুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমণ কুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে জীবন সমর্পণের
যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। অনেক সুন্দর চঞ্চল ভাই, খুব সুন্দর। অনিমা রায় কোন গান? অবশ্যই, যেহেতু বাংলাদেশে রবীন্দ্রনাথ চলছে, শিলাদহে লেখা। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু চিনিতে না পারি। উথলে নয়ন বারি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজিকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়া বাঁধিতে নারী, বাঁধোয়ার বাঁধিতে নারী। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি।
যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারি, হৃদয়ের একুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি। বাহ। আফসার আহমেদ স্যার, রবীন্দ্রনাথ কিন্তু যে শুধু প্রেম প্রকৃতির কবি ছিলেন তা কিন্তু না। আমরা কিন্তু দেখেছি গণমানুষ, জাগরণ, মানুষ, মানবিকতা এসব নিয়েও কিন্তু অনেক কবিতা, গান, গল্প, উপন্যাস দেখেছি। এবং এই পূর্ব বাংলায় এসেও ওনার রচনার ভেতর কিন্তু আমরা সেই জাগরণটা পেয়েছি। সেই বিষয়গুলো যদি একটু বলতেন। রবীন্দ্রনাথ তো শুধু প্রকৃতির কবি, প্রেমের কবি তাই তো নন। না, রবীন্দ্রনাথ গণমানুষের কবি। যেমন তার একটি কবিতা আছে, অনেক কবিতা আছে, যে এবার ফিরাও মোড়ে। সেখানে যখন বলেন যে এইসব মূঢ় ম্লান মুখে দিতে হবে ভাষা, তাহলে এই যে নিরক্ষর মানুষের কাছে তিনি পৌঁছাতে চান, তিনি দরিদ্র জনগণের কাছে পৌঁছাতে চান, এবং যারা সবচাইতে, তার একটি গানের মধ্যে আছে, যেথায় থাকে সবার অধম দিনের থেকে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। আবার নিজেই কিন্তু অনেক সময় বলেছেন যে ওই সবার পিছে আমাকে স্থান দিও, আমি তোমার সামনে থাকতে যদি চাই তোর না। ডাক শুনে কেউ হ্যাঁ, না আসে, এগুলো আছে। একলা চলে এখন যাবে। রবীন্দ্রনাথের কাছে আমাদের ঋণের তো সীমা নেই। বাঙালি যে কোনো সময় সংকট উত্তরণ থেকে রবীন্দ্রনাথের কাছে হাত বাড়ায়। আমাদের যে গানের কথা বলা হচ্ছে যে জাতীয় সঙ্গীত আমাদের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের একটি বাউল সুরকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন। এবং যখন নাকি বঙ্গভঙ্গের সেই সময়ে, যখন নাকি একেবারে তীব্র দেশাত্মবোধের সবাই উন্মাতাল, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ নিজে গান গেয়ে গেয়ে এটা মানুষকে এই জাগিয়েছেন। এবং এই যে রবীন্দ্রনাথ এই গানগুলো লিখলেন, সেই গানগুলো কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের কণ্ঠে কণ্ঠে থাকে, আমাদের প্রেরণার উৎস হয়ে ওঠে। তো বাঙালি জাতি তার সংকট উত্তরণের যে কোনো উপায় খুঁজেছেন রবীন্দ্রনাথের গানে, কবিতায়, তার নাটকে, তার চিন্তায়। ফলে রবীন্দ্রনাথ সার্বভৌম রবীন্দ্রনাথ হিসেবে যদি আমরা তাকে দেখতে চাই, তাহলে তার সাহিত্যই শুধু নয়, তার যেসব লেখা আছে সেগুলোর মধ্যে আপনি দেখবেন একটা লেখা আছে যে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে একটা সময় আসবে, ওই পূর্ব দিগন্ত থেকে ডাক আসবে, মানুষের মুক্তির ডাক, বাঙালির মুক্তির ডাক। তো আমি এটাকে সবসময় বলি যে তিনি কি বঙ্গবন্ধুর কথাটি মনে ছিল কিনা তার, বা তিনি তার এরকম তার ধ্যানের ভেতরে ছিল কিনা, যে ওই পূর্ব দিগন্ত থেকেই তো সেই ডাকটি এসেছিল, বাঙালির মহামুক্তির ডাকটি কিন্তু এসেছিল। এবং তিনি তার বক্তৃতায়ও বলেছেন, এবং তার একটা কবিতা আছে, এবং শিশুতীর্থ কবিতার মধ্যে কিন্তু আমরা দেখব যে যখন মানুষ বিপদগামী হয়ে তাদের পথ প্রদর্শক, তাদের নেতাকে হত্যা করে, এবং এই নেতাকে হত্যা করলো, এই হত্যা করার পর যে একটা অমানিসা অন্ধকার ঘনায়, সেটার জন্য কিন্তু সেটাতে উত্তরণের জন্য কিন্তু আবার অনেক দিন অপেক্ষা করতে হয়। ফলে রবীন্দ্রনাথ যে প্যাশন প্লে থেকে, যেটা যীশুখ্রিস্টের যে সামনে রেখে যে শিশুতীর্থ লিখেছিলেন, সেটার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করি যে একেবারেই মানুষের মুক্তির কথা তিনি বলেছিলেন। সেখানে রাজনৈতিক সচেতনতার কথা, এবং রবীন্দ্রনাথ কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক সচেতন ছিলেন, একেবারেই ছিলেন। বক্তৃতা তো একটা না, অসংখ্য তিনি জালিয়ানওয়ালাবাগের যখন হত্যাকাণ্ড হলো, তিনি নাইট উপাধি প্রত্যাহার করলেন, ছেড়ে দিলেন এটা। আবার তিনি সরাসরি রাজনীতির সাথেও তিনি ছিলেন। কখনো কখনো গান্ধীর সাথে তার মতবিরোধ ঘটেছে, তিনি যেভাবে দেখতে চেয়েছেন। স্বদেশী আন্দোলনের সময় তার সাথে প্রচুর মতবিরোধ ঘটেছে, যে যখন তিনি বললেন যে এই সবাই বললো যে চরকায় সুতা কেটে বিদেশি দ্রব্য বর্জন করা, সেটা নিয়ে কিন্তু তার একটা গল্প উপন্যাসে কিন্তু চরিত্রের ভেতর দিয়ে কথাগুলো, ওইটা আছে যেটা এই যে ঘরে বাইরে উপন্যাস, যেটা ঘরে বাইরে উপন্যাস তো পুরোটাই এইটার উপরে লেখা নিয়ে। ফলে আমি যেটা বলতে চাই, যেটা আমরা শুরুতে বলেছিলাম, যে এটা তো কথার কথা বলি যে রবীন্দ্রনাথ আমাদের এই পাড়া, রবীন্দ্রনাথ আমাদের এই সময় এসেছিলেন বলে রবীন্দ্রনাথ বড় হয়েছেন। আসলে রবীন্দ্রনাথের ভেতরে গ্রহণ করবার একটা অস্বাভাবিক ক্ষমতা ছিল, এবং তিনি গ্রহণ করেছেন, সেটা নিজের মতন করে প্রকাশ করেছেন, এবং সেই তার প্রকাশটাই আমাদের সকলের প্রকাশ হয়ে উঠেছে। আর এই জন্যই তিনি রবীন্দ্রনাথ, যিনি মহান, তিনি আসলে সকলেরটা গ্রহণ করতে পারেন। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে যে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এই শব্দটার বাইরে বাংলাদেশ এই শব্দটি
আজি বাংলাদেশের হৃদয় হতে। রবীন্দ্রনাথ এই বাংলাদেশের রবীন্দ্রনাথ বাংলাদেশ অনেক- শব্দটা কিন্তু অনেক কবিতায় রবীন্দ্রনাথের আমরা দেওয়া। পেয়েছি। রবীন্দ্রনাথ বলেছেন এই শব্দটা কিন্তু রবীন্দ্রনাথের দেয়া। বাংলাদেশ শব্দটি সে খেয়াল করলে আমরা কিন্তু রুটস অনেক কবিতায় গানে আমরা পেয়েছি। আজকে মা দিবস, আমরা কিন্তু রবীন্দ্রনাথের অনেক কবিতায় মাকিনী কবিতা পেয়েছি, গল্পে পেয়েছি। এবং মা থেকে যে মাতৃভূমি, দেশ মাতৃকা, সেটাও কিন্তু আমরা পেয়েছি। আমরা চৈতালির একটা কবিতা আছে বঙ্গমাতা, আমি 4 লাইন পড়ে শোনাচ্ছি। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে। দেশে দেশান্তর মাঝে যার যেথাস্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। বাঙালি কিন্তু মানুষ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। সেই। রবীন্দ্রনাথ যেটা বলেছেন, যেটা যে এই তার মুগ্ধ জননীর যে বাঙালি, এই বাঙালি কিন্তু প্রমাণ করেছে যে একটি স্বাধীন ভূখণ্ড তৈরি করেছে তারা। এবং এই দর্শন রবীন্দ্রনাথেরই কিন্তু সৃষ্টি, যে মা, জননী, জন্মভূমি, মাতৃকা, এই দর্শনগুলো আসলে আমরা রবীন্দ্রনাথ সৃষ্টির মধ্যে পাই। এবং স্বদেশ পার্বের যে গানগুলো, যেমন আমরা মিলেছি আছে মায়ের ডাকে, ও আমার দেশের মাটি তোমার পরে, প্রত্যেকটি গানের মধ্যেই এত অসাধারণ রূপে মাকে আমরা এত, মানে মাকে যেমন আপন, এর চেয়ে বেশি কিছু আর হয় না পৃথিবীতে, ঠিক তেমনি মনে হয় দেশ মাতৃকাও ঠিক সমতুল্য। আমরা কার গান যায় শুনবো এবার? ফিরে ফিরে। ফিরে ফিরে ওটার মধ্যে জননীর কথাটা কতবার এসেছে। কতবার। শতবার জজল ভাই, জন্মেছে এই তাহলে একটা দেশে, গান শুনি? সার্থক। এবার আমি গীতাঞ্জলি থেকে মানে বেরোতে পারবো না আজকে। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ এবং আমাদের পূর্ববঙ্গ এক হয়ে গেছে। কেতকীর গান, এটা আমি গাইছি আজি ঝড়ের রাতে তোমার অভিসারে। 2টি বজরা ছিল, একটিতে রবীন্দ্রনাথ, আরেকটি বজরাতে চারু বন্দ্যোপাধ্যায় আর অজিত কুমার চক্রবর্তী। ঝড় আসছে, ফরমাইশ দেয় তো রবীন্দ্রনাথকে, আমাকে ফরমাইশ দিতেন, বলতেন যে কবি এলো কিন্তু অতিথি আসছে। রবীন্দ্রনাথ বললেন গান চাও, লিখলেন। আজি ঝড়ে রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ে রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ে রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। বাহ, অনিমা। আত্রাই নদীর উপরে লেখা গান, খুবই পরিচিত বাউলাঙ্গের একটি গান। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসে, গোপন কথা শুনিবারে
সে আমায় জানে পাঠায় বাণী, আমায় জানে পাঠায় বাণী, গানের তারে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। গোপন মাসির কান্না হাসে, গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। বাহ, আমরা একদম শেষের দিকে। আফসার স্যার, আমরা এই বাংলা এবং রবীন্দ্রনাথ, মাটি, মানুষ, প্রেম, কবিতা, পদ্মা, আত্রাই নদী, ইছামতি নদী, যমুনা, সব মিলিয়ে যে রবীন্দ্রনাথকে আমরা পাই এবং যে রবীন্দ্রনাথের কাছে আমরা যেভাবে আবিষ্কৃত, সেটা নিয়ে। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের একান্তই স্বজন, স্বজন, কবি। আমরা যদি বলি আমাদের চিন্তার মূল ক্ষেত্রটাই। এবং রবীন্দ্রনাথের কাছে কিন্তু আমরা চিনতে শিখেছি আমরা ঋতু বৈচিত্র্য, যেটা এই যে ঋতু, শরৎ একরকম, গ্রীষ্ম একরকম, বসন্ত একরকম, এই যে অনুভূতির বা অনুভবের পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু রবীন্দ্রনাথ তার গানে এনেছেন এবং আমরা জেনেছি, রবীন্দ্রনাথকে দিয়ে চিনেছি আমরা। মূল কথাটা হচ্ছে যে এই যে বাংলাদেশটাকে আমরা ভালোবাসি, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা রবীন্দ্রনাথের চোখ দিয়ে, রবীন্দ্রনাথের মন দিয়ে যখন আমরা আমাদের মতন করে দেখেছি, তখনই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হয়ে উঠেছে। ফলে এই যে দেশকে ভালোবাসা, দেশমাতৃকাকে ভালোবাসা, দেশের জন্য জীবন দেওয়ার প্রেরণা, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ। যার জন্য আমি যেটা শুরুতে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কত প্রবলভাবে আলোড়িত করেছিল, আন্দোলিত করেছিল, অনুপ্রাণিত করেছিল এবং ঝাঁপিয়ে পড়তে শিখিয়েছিল, যে শত্রুর সামনে দাঁড়িয়েও কিন্তু তারা রবীন্দ্রনাথের গানকে সামনে রেখে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। ফলে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ, রবীন্দ্রনাথ এবং বাঙালি যদি আমরা বলি, এটা অচ্ছেদ্য। আমরা বলি যে একটা অদ্বৈত, যে রবীন্দ্রনাথ থেকে বাঙালিকে আড়াল করা যায় না, আলাদা করা যায় না, এবং বাঙালি থেকেও রবীন্দ্রনাথকে আড়াল করা যায় না, আলাদা করা যায় না। ফলে আমরা মনে করি যে রবীন্দ্রনাথ, আমাদের কবি, আমাদের প্রেরণার উৎস। এই সময়ের রবীন্দ্রনাথ, যার জন্য সবসময় রবীন্দ্রনাথ কিন্তু প্রাসঙ্গিক। সেটা বিশ্বাস করতেন। ওনার খনিকাতে একটা কবিতা আছে, কর্মফল, আমি 4 লাইন শোনাচ্ছি। পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী। গদ্যপদ্য লিখনু ফেদে, তারাই আমায় আনবে বেঁধে। অনেক লেখায় অনেক পাতক, সে মহাপাপ করব মোচন। আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী। এবং রবীন্দ্রনাথ একেবারেই। আসলে এই বাংলাদেশকে, এই বাংলাকেও আসলে শুধু লেখনীর মধ্যে দিয়ে না, তার আবেগের ভেতরে, তার ভালোবাসার ভেতরেই রেখেছিলেন, যার জন্য পরজন্ম যদি সত্য হয় তিনি আসলে বাংলাদেশে আসবেন, এটা উনি বিশ্বাস করেন। আমরা এ বাংলায় রবীন্দ্রনাথ অনুষ্ঠান, এনটিভি সরাসরি সম্প্রচার অনুষ্ঠান একদম শেষের দিকে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য আফসার আহমেদ স্যার, আপনাকে ধন্যবাদ জানাই। চঞ্চল খান, অনিমা রায়, দীপন, বীরেন্দা, মিলনদা এবং অসিতদা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম শেষ করবার সময় রবীন্দ্রনাথের ভাষায় বলছি যে তরুণের জয়ধ্বনি, নবীনের জয়ধ্বনি, অনিমা রায় একটা শেষ গান দিয়ে আমরা ফিরতে চাই। রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। রবীন্দ্রনাথ তো আমাদের ভেতরেই বাস করেন। অবশ্যই এই গানটিও মূলত শিলাইদহের আমাদের এই বাংলায় রচিত। আপনি বর্ষার গান গাইলেন, আমি আমার শেষটা একটু বর্ষা দিয়ে শেষ করছি।
হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে শত জনমের ভাবছাস কলাপের মতো করেছে বিকাশ শত বরণের ভাবছাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কাজে যাচ্ছে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে অগ্নির জনে বকুল শাখায় দোলায় কি আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে অগ্নির জনে বকুল শাখায় দোলায় কি আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরেছে বকুল আচল আকাশে হতেছে আকুল ঝরকে ঝরকে ঝরেছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া আলো ঢাকেছে পলক কবরে খসিয়া খুলেছে ওগো